আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্যের ক্ষেত্রে দু তিনটে গুরুত্বপূর্ণ বিষয় খবর আছে, সেই জন্যই লাইভে আসা। আন্তর্জাতিক ক্ষেত্রে মোদির ইসরায়েল সাপোর্ট শেষ হয়েছে। গদি মিডিয়া বা সরকারের তরফ থেকে প্রচার করা হচ্ছে যে বিশাল সাফল্য যে সমস্ত চুক্তিগুলো হয়েছে, সেই একই ব্যাপার আমেরিকার সঙ্গে যে ডিল বা চুক্তি হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে চুক্তি হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে যে চুক্তি হয়েছে, কোনো ক্ষেত্রেই ভারতের কোনো লাভ হবে না। ইসরায়েলের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে ইসরায়েল নিজেকে বাঁচানোর জন্য, যদি মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ হয় তাহলে ইসরায়েলের অস্ত্র নির্মাণ কারখানাগুলো বিপদে পড়বে এবং গাজা ধ্বংসের সময় আদানির দক্ষিণ ভারতে আদানির যে বেসামরিক অস্ত্র নির্মাণ কারখানা থেকে ইসরায়েলে সব অস্ত্র সামগ্রী রপ্তানি হয়েছিল, সেভাবেই ইসরায়েল চাইছে এই মুহূর্তে ভারতে তাদের অস্ত্র নির্মাণ শিল্পকে স্থানান্তরিত করতে। সেক্ষেত্রে ডিলটা হবে ওই আদানি, আম্বানি এই জাতীয় কর্পোরেটের সঙ্গে, এবং সেই ডিল মাস্টার হচ্ছে এই কর্পোরেট সেক্টরের সিইও। মোদি ওখানে গিয়েছিলেন, ইসরায়েলে গিয়েছিলেন, সেই চুক্তিগুলো করে এসেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো ইসরায়েল কোনো প্রযুক্তি ভারতবর্ষকে হস্তান্তর করবে না, কেউ করবে না। মোদির আমলে কেউ করবে না। মোদির আমলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনি মেড ইন ইন্ডিয়া ওই চানা মুড়ি খাচ্ছেন, মুড়িটা একজন ভেজেছে, তার গাজর বা অন্যান্য যে সবজিগুলো আছে মুড়িতে মেশানো সেটা আর একজনের, মটরটা আর একজনের, চানাচুরটা আর একজনের। কেবল যে কাগজের ঠোঁয়ায় খাচ্ছেন সেই কাগজের ঠোঁয়াটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, মানে যে দোকানদারের কাছ থেকে নিলেন। ভারতবর্ষের হাল হচ্ছে সেইটাই মোদির জমানায় আর কি। কোনো প্রযুক্তি আপনার নেই, আপনি ওই চামচে করে কৌটোর মধ্যে মিশিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে আপনার সাফল্য। তা ভবিষ্যৎ সময় বলবে, সময় নিশ্চিতভাবে বলবে। এই মুহূর্তে গাজারকে ধ্বংস করার কারণে অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স, বিশ্বের বিভিন্ন দেশ, আজকের খবর হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা মতন শক্তিশালী দেশ, অর্থনীতিতে ভারতের চেয়ে অনেক এগিয়ে থাকা দেশ দক্ষিণ আফ্রিকা। নির্মলা সীতারামনের মিথ্যাচারকে যদি পাশে সরিয়ে রাখেন, ভারতের চেয়ে অনেক এগিয়ে থাকা দেশ দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ইসরায়েলের ভবিষ্যৎ হচ্ছে সাংঘাতিক খারাপ, এবং যারা খবর রাখেন তারা দেখেছেন যে মোদি কীভাবে ইসরায়েলের পার্লামেন্টে অপদস্থ, অসম্মানিত হয়েছেন। আমাদের ভারতবর্ষে যখনই কেউ, ভারতবর্ষে শুধু না বিশ্বের বিভিন্ন দেশে যখনই বিদেশি অতিথিরা আসেন এবং যদি পার্লামেন্টে তারা যান, দলমত নির্বিশেষে সমস্ত এমপিরা, সাংসদরা সেখানে উপস্থিত থেকে তাদের নিজেদের মধ্যে মতান্তর থাকতে পারে, মতভেদ তো আছেই, সরকারি পক্ষ বিরোধী পক্ষ, কিন্তু যেহেতু বাইরের রাষ্ট্রপ্রধান এসেছেন সেজন্য পার্লামেন্টে উপস্থিত থাকেন। কিন্তু আমরা মোদির বেলায় দেখলাম মোদি ওই কেনসেটে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের পার্লামেন্টে ইসরায়েলের শাসক দলের বিরোধী যে এমপিরা তারা সঙ্গে সঙ্গে মোদি বক্তব্য শুরু করার আগেই, নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তারা পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে চলে গেলেন। এত বড় বেইজ্জত বিশ্বের আর কোনো রাষ্ট্রপ্রধানের ভাগ্যে জুটেছে কিনা ইতিহাস যারা চর্চা করেন তারা বলবেন নিশ্চিতভাবে। এটা হলো আন্তর্জাতিক ক্ষেত্র। আর আমাদের দেশের জাতীয় ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে দিল্লির বিধানসভা ভোটের প্রাক্কালে অমিত শাহ, কুখ্যাত অমিত শাহ, আম আদমি পার্টির
নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জেলে ভরে দিয়েছিলেন। আজকে সেই কেজরিওয়াল মুক্ত হয়ে এসছেন, আদালত তার বিরুদ্ধে অভিযোগগুলোকে খারিজ করে দিয়েছে। এবার সিবিআই শুনছি যে নাকি হাইকোর্টে আবার আবেদন নিয়ে যাচ্ছে, এবং বিজেপির নেতারা বলছেন যে অরবিন্দ কেজরিওয়াল প্রমাণ লোপাট করেছেন, কিন্তু আদালত কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়াকে মুক্তি দিয়েছে। এখনও তো সবটা ওরা কিনে নিতে পারেনি। যাই হোক, এটা হলো অমিত শাহের গালে থাপ্পড়, কারণ দিল্লির পুলিশ অমিত শাহের নিয়ন্ত্রণে রয়েছে। দিল্লি রাজ্য হলেও দিল্লি রাজ্যে কোনো তো স্বরাষ্ট্র দপ্তর নেই, সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারেই, অমিত শাহের আন্ডারেই। এবং সঞ্জয় সিং, আপনার সকলে জানেন যে আম আদমি পার্টির সঞ্জয় সিংয়ের বক্তব্য যারা শুনেছেন, সঞ্জয় সিং সতর্ক করে দিয়েছেন এবং উনি বলেছেন যে মোদি এবং অমিত শাহ আপনারা ভারতবর্ষকে ধ্বংস করছেন, ভারতবর্ষের কোনো বিকাশ করছেন না। সমস্ত তথ্য পরিসংখ্যানে এটা প্রমাণিত হচ্ছে। ভারতবর্ষ সারা পৃথিবীতে এখন ক্রমশ একঘরে হয়ে পড়ছে, এবং ইসরায়েলে যাওয়ার পরে এই ঘটনাটা আরও দ্রুত ঘটতে থাকবে। এটা হলো আমাদের জাতীয় ক্ষেত্রে একটা বড় খবর। আর এ খবর তো আছেই, পানিপথ রিফাইনারিতে 40,000 অস্থায়ী কর্মী লড়াই করছেন, CI2 তাদের পাশে দাঁড়িয়েছে। মোদি সাহের আমলে ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর অবস্থা খুব খারাপ। কর্পোরেটের স্বার্থে আদানি আম্বানির নির্দেশে শ্রম আইন মোদি পাল্টে দিয়েছেন। 12 ঘন্টা কাজ করতে হবে, ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে না, যখন তখন মালিকরা ছাঁটাই করতে পারবে, নতুন শ্রমকোড, 4টে যে শ্রমকোড, রাস্তার লড়াই থেকে শ্রমিক শ্রেণী যে অধিকার অর্জন করেছিল তা কেড়ে নিয়েছে মোদি সরকার। চপেটাঘাত পাবে, ভবিষ্যতেই পাবে, অপেক্ষা করুন, দেখতে পাবেন। অন্ধভক্তরা নাচানাচি করছেন, আপনারাও দেখতে পাবেন। এবার আমাদের রাজ্যের ক্ষেত্রে যে খবরটা হচ্ছে, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দেখলাম বলেছেন যে 2,500 কোটি টাকা দিয়ে এই রাজ্যে নাকি মডেল স্কুল তৈরি করবেন। মমতা ব্যানার্জি তো কেন্দ্রের যে শিক্ষানীতি সেটাকে রাজ্যে চালু করেছে। ইতিমধ্যে আমাদের রাজ্যে ভয়ঙ্কর ড্রপ আউট, সব খাতায় কলমে স্টুডেন্ট রয়েছে, স্কুলে আদৌ স্টুডেন্ট নেই। কলেজগুলোতে গিয়ে দেখুন, কলেজগুলো সিট ফিল আপ হয়নি এই বছরে। ছেলেমেয়েরা হতাশায় লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে। তা ব্রাত্য বসু বলেছেন 2,500 কোটি টাকা স্কুল শিক্ষা উন্নয়নে খরচ হবে এবং 450 মডেল স্কুল তৈরি হবে। প্রশ্নটা এখানেই, একজন নাগরিক হিসাবে, মডেল স্কুল মানে শিক্ষার উন্নয়নে আবার মডেল স্কুল কি? আপনি নির্দিষ্টভাবে একটা স্কুলকে উন্নত করবেন, আর একটা স্কুল পিছিয়ে থাকবে, এই বৈষম্যটা কেন? বলেন না ভাই যে আপনি করেন না যে ওই এদের জন্য, বড় লোকদের জন্য মডেল স্কুল তৈরি করবেন, আর যেখানে 30টা স্কুল রয়েছে যে এলাকায়, সেখানে একটাকে আপনি বেছে নেবেন মডেল স্কুল হিসাবে। সব ওই মডেল স্কুলেতে সব স্টুডেন্ট জায়গা পাবে না, তাহলে কীভাবে নেওয়া হবে অ্যাডমিশনটা? এই বৈষম্যমূলক শিক্ষানীতি আপনারা গ্রহণ করেছেন, বোঝা যাচ্ছে। স্কুলকে উন্নত করতে হলে সব স্কুলকে উন্নত করুন। 10-12 হাজার স্কুল আছে আমাদের সেকেন্ডারি, হাই সেকেন্ডারি, সেখানে তো অনেক স্কুলে এখন সাবজেক্ট পড়াবার মতন টিচারই নেই। দীর্ঘদিন শিক্ষক নিয়োগ করেননি আপনারা মডেল স্কুল করবেন। আপনারা আমাদের বনাঞ্চলে, জঙ্গলমহলে আদিবাসীদের স্টুডেন্টদের হোস্টেলগুলোকে বন্ধ করে দিয়েছেন। 8,000 স্কুল বন্ধ হওয়ার মুখে রয়েছে। 5 থেকে 6,000 স্কুল আছে যেখানে স্কুলগুলো উঠে যাওয়ার মুখে এই মুহূর্তে আবার। তা উনি বলছেন যে ওই যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে টাকা 70 টাকা, আর রাজ্য সরকার 70%, এই 2,500 কোটি টাকার মধ্যে 70% হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা, ঋণের টাকা, বাকি 30% ম্যাচিং গ্র্যান্ট হিসেবে রাজ্য সরকার দিয়ে
মডেল স্কুল তৈরি করবেন, মানে জনগণকে যা পারছেন তাই করছেন। শিক্ষাকে তো বৈষম্য তৈরি করবেন। 30টা স্কুলের মধ্যে একটা স্কুল হিরো হবে, আর অন্য স্কুলের ছেলেগুলো কি বানের জলে ভেসে এসেছে? এমনিতে তো অপদার্থ মানে শিক্ষামন্ত্রী মাঝে সাঝে অফিসে যান, শিক্ষার ফাইল নাড়াচাড়া করেন, আমলাদের দিয়ে শিক্ষা ব্যবস্থা চালাচ্ছেন, অবৈজ্ঞানিক পাঠ্যপুস্তক চালু করেছেন প্রাথমিক লেভেলে, যাতে প্রাথমিক স্কুলগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে আপনাদের সুবিধে আমরা বুঝি। স্কুল বন্ধ হয়ে গেলে সেখানে খরচ করতে হবে না, টিচারের পেছনে খরচ করতে হবে না, স্কুল পরিকাঠামোয় খরচ করতে হবে না। সেই টাকাটা আপনারা ওই আপনাদের ক্লাব উন্নয়নের নামে দলীয় অফিস তৈরি করতে ক্লাবগুলোকে টাকা দেবেন। আপনারা ওই পুজোর সময় আপনাদের দলের ছেলেপুলেরা যাতে নাচানাচি করতে পারে, ওই জন্য দুর্গা পুজো কমিটিগুলোকে টাকা দেবেন, হাজার হাজার কোটি টাকা, আর স্কুলকে বন্ধ করে দেবেন। 2800-র মতন লাইব্রেরি রয়েছে, 850 লাইব্রেরি বন্ধ, মুখ থুবড়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে, নিয়োগ করেননি। স্কুলগুলোতে টিচার নেই, মডেল স্কুল তৈরি করবেন। এই জমিদারি পেয়েছেন আপনারা, ব্রাত্য বসু। আপনার পূর্বসূরি পার্থ চ্যাটার্জিতে বলেছেন যে দুর্নীতি কোনো ইস্যু নয়, তার খাটে তার বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল, তিনি আবার পুনর্বাসিত হয়েছেন বিধানসভায়, তাকে আবার কোন একটা কমিটিতে জুড়ে দেওয়া হয়েছে। চালচোর জ্যোতিপ্রিয় মল্লিকেরও পুনর্বাসন ঘটেছে। তৃণমূলে এটা ঘটবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু শিক্ষাকে নিয়ে আপনি নয়-ছয় করতে চাইছেন। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষকরা কম বেতন পান, সেটা আলাদা বিষয়, সেই লড়াইটা চলবে। 13 তারিখ সমস্ত টিচাররা, বেতনভোগী সরকারের কাছ থেকে বেতনভোগী টিচাররা ধর্মঘট ডেকেছেন। তাদের দাবিকে আপনারা, সুপ্রিম কোর্ট বলার পরেও সেই দাবিকে আপনারা অগ্রাহ্য করছেন। তাদের প্রাপ্য টাকা দেননি, মেরে দিয়েছেন আপনারা। সেই টাকা নিয়ে আপনারা ফুর্তি করেছেন, মেলা খেলা পুজো আচ্ছায় খরচ করেছেন, সেখানে আপনাদের পেটোয়া লোকজনদের খাওয়ার ব্যবস্থা করেছেন, তাদের ফুর্তির ব্যবস্থা করেছেন। শিক্ষা ব্যবস্থার 12টা বাজাতে এসছেন। আপনাদের শেষের সেদিন খুব ভয়ঙ্কর হবে। দত্ত বসু শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য তৈরি করছেন, শিক্ষার ওপর আঘাত হানছেন, সব কিছুর 12টা বাজিয়েছেন, এবার শিক্ষার 12টা বাজিয়ে তো দিয়েছেন, কিন্তু আপনাদের শেষের সেদিন খুব ভয়ঙ্কর হবে, খুব সাবধান। জনগণের ক্রোধ যেদিন আছড়ে পড়বে, সেদিন সামলাতে পারবেন তো নিজেদের? যাই হোক, ধন্যবাদ আপনাকে। চেষ্টা করুন, ভবিষ্যতের জন্য অপেক্ষা করুন। আর হনুমানের দল এসছে, দিল্লি থেকে উড়ে এসছে, ওরা নাকি পরিবর্তন যাত্রা করবে। বেকারদের কর্মসংস্থানের কথা যাদের মুখে নেই, এ রাজ্যে শিল্পায়নকে যারা বন্ধ করে দিয়েছিল, মমতা ব্যানার্জির সঙ্গে হাতে হাত মিলিয়ে সিঙ্গুর নন্দীগ্রামের শিল্পায়নকে যারা বন্ধ করে দিয়েছিল, যাদের আমলে ভারতবর্ষ শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছে, যাদের আমলে ভারতবর্ষের বেকারত্বের হার রেকর্ড মাত্রায় পৌঁছেছে। বিশ্ব বৈষম্য রিপোর্ট, ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট, যেখানে বলছে ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে আয় বৈষম্যের ক্ষেত্রে, ধনী দরিদ্রের ক্ষেত্রে সবচেয়ে উপরের তালিকা রয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব দেশে পরিণত হচ্ছে ভারতবর্ষ। সেই দল এসে পরিবর্তন যাত্রা করবে, দিল্লি থেকে হনুমানরা আসবে সরকার বদল করার জন্য। কি পরিবর্তন বিজেপিকেই চাই। আরে মশাই, আপনার ইডি সিবিআই ভোটের সময় হলে এই বাইনারি, ইডি সিবিআই দিয়ে আপনারা কি করছেন? কেন দুর্নীতির কেসগুলোর আজও ফয়সালা হলো না? জনগণকে তার উত্তর দিন। 100 দিনের কাজের দুর্নীতি, যারা দুর্নীতিতে জড়িত তাদের কেন শাস্তি হলো না? কেন এফআইআর হলো না? বলুন। তারপর তো টাকা আছে প্রচুর, কালো টাকা হাজির করেছেন দলীয় তহবিলে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1916 সালের আগে কেউ এভাবে তোলাবাজি করেনি ভারতবর্ষে। আপনারা এমন তোলাবাজি করেছেন, 2016-তে 14-তে ক্ষমতায় আসছেন, 16 থেকে 2025 9 বছরের মধ্যে আপনাদের দলীয় তহবিল
10,000 কোটি টাকা ছাপিয়ে ছাপিয়ে যেতে চলেছে। রাস্তাঘাটে যত বিজেপির ঝান্ডা দেখবেন, তৃণমূলের ঝান্ডাও একই ব্যাপার, যত তৃণমূল এবং বিজেপির ঝান্ডা দেখবেন সেগুলো জনগণকে যারা লুট করেছে তাদের দেওয়া ঘুষের টাকায় বিজেপি এবং তৃণমূল ঝান্ডা খাটিয়েছে। এই যে বিজেপি এবং তৃণমূলের যত সমাবেশ হবে, যত নির্বাচনী প্রচার হবে, সব জনগণকে লুট করার টাকায়। জনগণকে যারা লুট করেছে তারা ওদের দলীয় তহবিলে টাকা দিয়েছে, সেই টাকায় ওরা নাকি সেই টাকায় ওরা করবেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যাই হোক, ভবিষ্যৎ এভাবে যায় না। পৃথিবীর ইতিহাস ইতিহাস থেকে আপনারা মানে শিক্ষা নেবেন না, এটা ঘটনা। হিটলার শিক্ষা নেয়নি, হিটলার আর মুসোলিনি চলে যাওয়ার পর এই চিলিতে পিনোচে তো শিক্ষা নেয়নি। এরকম স্বৈর শাসকরা পৃথিবীতে শিক্ষা নেয়নি, আপনারাও শিক্ষা নিচ্ছেন না। এর পরিণতির জন্য ইতিহাস আপনাদের ডাস্টবিনে নিক্ষেপ করবে নিশ্চিতভাবে। আর ওই আপনাদের যে মাথা নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে বলে এসছেন 140 কোটি জনগণের উনি শুভেচ্ছা নিয়ে গেছেন। আপনাকে জানিয়ে দিই, ইতিহাস নরেন্দ্র মোদীকেও ডাস্টবিনে নিক্ষেপ করবে। ওই 140 কোটির না, ইসরায়েলকে আমরা কোনো রকম ইসরায়েলের জন্য আমাদের ঘৃণা আছে, ইসরায়েল রাষ্ট্রের জন্য ঘৃণা আছে, জনগণের জন্য নয়। ইসরায়েলি জনগণের জন্য ঘৃণা নয়, ইসরায়েলি রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থার প্রতি আমাদের ঘৃণা রয়েছে। আপনার ওই মোদির এই 140 কোটির মধ্যে আমরা নেই। যাই হোক, শুভরাত্রি, শেষ করলাম এখানেই।